তেসরা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আজকের এই ভার্চুয়াল আলোচনা সভা মাননীয় প্রধান অতিথি, আমাদের স্বপ্ন সাধনার কান্ডারি, সম্মিলিত এগিয়ে যাওয়ার প্রাণ শক্তি, উদ্যমের দীপ্যমান শিখা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা উপস্থিত আছেন। এখানে আমাদের পার্টির সভাপতি মণ্ডলী, নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর দক্ষিণের সভাপতি, সাধারণ সম্পাদক এবং আমাদের সকল সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকগণ, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি ৭৫-এ ১৫ই আগস্ট নির্মম হত্যাকাণ্ডে শাহাদাত বরণকারী জাতির পিতা, আমাদের ইতিহাসের মহাবীর, মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বঙ্গবন্ধু পরিবারের বাংলার মহিয়সী নারী বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব সহ পরিবারের সদস্যদের স্মরণ করছি। আগস্ট হত্যাকাণ্ডের পর ১৯৭৫-এর এদিনে পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান হিসাবে বিবেচিত কারাগারের অভ্যন্তরে নির্মম হত্যার শিকার জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী এবং এইচ.এম. কামারুজ্জামানকে জাতির পিতাকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে বাঙালি জাতির ভাগ্যাকাশে যে অমানিসার নিকষ অন্ধকার নেমে এসেছিল তারও ঘনীভূত করতে ৩রা নভেম্বর সভ্যতার ইতিহাসের অন্যতম কলঙ্কজনক এই পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটানো হয়। ঘাতকের অনুকম্পার জীবনকে প্রত্যাখ্যান করে গৌরবান্বিত মৃত্যুর মাধ্যমে তারা মুক্তিযুদ্ধে চেতনার ধারাকে সঞ্জীবনী শক্তি জুগিয়েছেন। জাতীয় রাজনীতিতে সততার বিপরীতে সততা, নিজেকে বিকিয়ে দেওয়ার বিপরীতে আত্মনিবেদন এবং বিশ্বাসঘাতকতার বিপরীতে আদর্শের জন্য জীবন উৎসর্গের দৃষ্টান্ত স্থাপন করে গেছে। দেশরত্ন জয়ন্তী শেখ হাসিনা এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন। জয়ন্তী শেখ হাসিনা এমপি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার আওয়ামী লীগের নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা এবং সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। ৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। দুঃখের বিষয় যে করোনা ভাইরাসের কারণে আমরা হয়তো এই সভা খুব লম্বা করতে পারছি না, বা অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন এবং কয়েকদিন কারাগারে ছিলেন যারা, তারাও আছেন। আমি কিন্তু তারপরেও এখানে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব, সে কারণে এখানে বক্তব্য আর দেওয়ার সুযোগ কাউকে দিতে পারছে না বলে অত্যন্ত দুঃখিত। তবে আমরা আশা করি যে একদিন এই করোনা ভাইরাস চলে যাবে, আবার আমরা একসাথে মিলিত হব এবং আমরা সব অনুষ্ঠানই আবার করতে পারবো। আমি আজকের দিনে গভীর শ্রদ্ধা জানাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, শ্রদ্ধা জানাই শত শহীদের প্রতি, শ্রদ্ধা জানাই আমাদের জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী এবং কামরুজ্জামান, যারা ৩রা নভেম্বর কেন্দ্রীয় কারাগার ঢাকা
যেখানে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তাদের আমি আজকের দিন আমরা স্মরণ করি এবং তাদের স্মরণ করি আজকের এই সভা। 15ই আগস্ট জাতির পিতাকে হত্যা করার পর আমরা দেখেছি ক্ষমতা অবৈধভাবে দখল করার খেলা, এবং সেদিন বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। সেই একই সাথে আমার মা বেগম ফজিলাতুল ইসলাম বেটি, আমার ভাই কামাল জামাল রাসেল, আমার একমাত্র চাচা শেখ আবুল নাসের এবং কামাল জামাল নবদম্পতি বধূ সহ সেদিন আমাদের বাসার প্রায় সকল সদস্যকেই হত্যা করা হয়েছে। সেই একই সাথে আমার মেজপুকুর বাড়িতে আক্রমণ করে যুবনেতা শেখ মনিকে হত্যা করা হয়েছে, তার সাথে স্ত্রী আর্যমণিকে হত্যা করা হয়েছে। আর শেখপুর বাড়িতে আক্রমণ করা হয়েছে আব্দুর রাউফ সানিয়াবা, তিনি মন্ত্রী ছিলেন, এবং তার 13 বছরের মেয়ে বেবি, 10 বছরের মেয়ে আরিফ, 4 বছরের নাতি সুকান্ত, ভ্রাতুষ পুত্র ভাগ্নে সহ আরো অনেক সদস্য সেখানে নির্মমভাবে হত্যার শিকার হয়। কামাল জামাল নবপরিণীত সুলতানা রোজি আমার ছোট কুকুর মেয়ে, তাকে হত্যা করা হয়েছে। তাদেরকে 15ই আগস্টের হত্যার পর এই ঘটনাটাকে এমন ভাবে দেখানো হচ্ছিল যেটা একটা পরিবারকে হত্যা করা, কিন্তু আমাদের পরিবারের যে সদস্য যারা সেই দিন শাহাদাত বরণ করেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি এটুকু বলবো যে শুধু হত্যাই করা হয়নি, সেদিন নানাভাবে অপপ্রচার চালানো হয়েছে। এমন একটা মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা হয়েছিল যে এই হত্যাকাণ্ডটা যেন শুধু একটা পরিবার এবং রাষ্ট্রীয় ক্ষমতায় আছে তাই তাদেরকে হত্যা করা হয়েছে। কিন্তু এরপরেই আমরা দেখলাম 3রা নভেম্বরের ঘটনা। 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করার পর ক্ষমতায় দখল নিল সংবিধান লঙ্ঘন করে খুনি মোস্তাক। আর খুনি মোস্তাক যে চক্রান্ত করেছিল, সেই চক্রান্তে তাদের সাথে যারা ছিল সেটা প্রমাণিত হয়ে গেল যখন মোস্তাক রাষ্ট্রপতি হয়ে সাথে সাথে জিয়াউর রহমানকে সেনাবাহিনী প্রদান করলো। যেটা খুব স্বাভাবিকভাবে প্রতীয়মান হয় এই ষড়যন্ত্রের সাথে মোস্তাকের একেবারে ডান হাতে ছিল জিয়াউর রহমান, এবং তার শুধু ক্ষমতা দখল না, খুনিদেরকে ইন্ডেমনিটি দেওয়া এবং দেশটাকে আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা, সেই চেতনা থেকে সম্পূর্ণ ভিন্ন পথে তারা নিয়ে যাওয়া শুরু করলো, এবং সারা বাংলাদেশ একটা খুনিদের রাজত্ব। এরপরে যখন 3রা নভেম্বরের ঘটনা, অর্থাৎ 2 তারিখ 2রা নভেম্বর রাতে কেন্দ্রীয় কারাগারে খুনিদের প্রবেশ, খুব স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে যে রাতের বেলা, কারণ কারাগার সবসময় সূর্য ডোবার আগে কারাগারে লক আপ হয়, এরপর কেউ আর প্রবেশ করতে পারে না। কিন্তু সেই দিন গভীর রাতে যখন কারাগারে এই 15 আগস্টের খুনিরা যে হাজির হলো কারাগারে প্রবেশ করবার জন্য, কারাগারে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তারা সেখানে বাধা দিয়েছিল। তারা বলেছিল যে এভাবে কারাগারে প্রবেশ করা যায় না। সেই সময় অজ্ঞাত স্থান থেকে টেলিফোন যায় যে না, তাদেরকে প্রবেশ করতে দেওয়া হোক, কারণ তারা নেতার সঙ্গে আলোচনা করতে যাচ্ছে, কিন্তু সেই সাথে তারা আবার অস্ত্র নিয়ে যাবে, সেখানেও তারা বাধা দিয়েছিল। কিন্তু সেই বাধাটাও তাদেরকে বিরত করা হলো যে না, তারা যেভাবে যেতে চায় সেইভাবেই যেতে দেওয়া হোক। এবং কারাগারের যে সেলে আমাদের এই নেতারা ছিলেন, অন্য সকল নেতাকে সরিয়ে দিয়ে 4 জনকে একটা সেলের মধ্যে নিয়ে আসা হয়।
আর এখন সেখানে তাদের নির্মমভাবে গুলি করা হয়। এক দফা গুলি করে যখন ফিরে আসার সময় যখন কেউ পানি পানি কেউ চিৎকার করছে, ফিরে যায় আবার গুলি চালায় এবং বেনরকে খুঁচিয়ে তাদের হত্যা নিশ্চিত করে। এবং কাদেরকে হত্যা করল? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই রাষ্ট্রভাষা বাংলা মর্যাদা প্রতিষ্ঠা আন্দোলন থেকে নিয়ে শুরু করে 6 দফা, 70 নির্বাচনে বিজয়, মুক্তিযুদ্ধ পরিচালনা এবং মুক্তিযুদ্ধের বিজয় অর্জন করেছেন যাদেরকে নিয়ে, এবং তারই পরিকল্পনা অনুযায়ী জাতির পিতা যখন 25শে মার্চ যখন পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা শুরু করে এবং তারপরের দিন যখন স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণাটা প্রচার করে, যে ঘোষণা সারা বাংলাদেশে তখনকার ইপিআর এর ওয়্যারলেস এর মাধ্যমে এবং পুলিশের ওয়্যারলেস এর মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়ে যাওয়া, প্রত্যেকটা থানায় থানায় যখন খবর পৌঁছানো হয় যে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং টেলিগ্রাম টেলিপ্রিন্টের মাধ্যমে সেই তথ্য পৌঁছে যায়, এবং ঐতিহাসিক 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিব যে প্রত্যেকটা এলাকায় সংগ্রাম পরিষদ গড়ে তুলতে নির্দেশ দিয়েছিলেন, সেই সংগ্রাম পরিষদের নেতারা সেই ঘোষণার কপি নিয়ে সেগুলি প্রচার শুরু করে দেন সমগ্র বাংলাদেশে। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে জাতির পিতাকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করে তাকে পাকিস্তানের কারাগারে বন্দী করা হয়। তিনি সমস্ত ব্যবস্থা করে গিয়েছিলেন কিভাবে মুক্তিযুদ্ধ চলবে, কোথায় অস্ত্র পাবে, ট্রেনিং হবে, সমস্ত ব্যবস্থায় তিনি বলেছেন যদি 70 নির্বাচন আমরা জয়ী হই, পাকিস্তানিরা ক্ষমতা দেবে না, আমাদের যুদ্ধ করতে হবে এবং যুদ্ধে আমরা বিজয় হব। এবং সেই যুদ্ধের সমস্ত পরিকল্পনা তিনি দিয়েছেন এবং সেই মোতাবেকই কাজ হয়। স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠন করা হলো 1971 সালের 10 এপ্রিল এবং 17 এপ্রিল মুজিবনগর, যেটা আজকে কুষ্টিয়ার একটা মহকুমা ছিল মেহেরপুর, এখন সেটা মেহেরপুর জেলা, সেই জেলার আম্রকানন বৈদ্যনাথ, সেখানে অর্থাৎ স্বাধীন বাংলার মাটিতেই স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার শপথ নিয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি, তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী করে সরকার গঠন করা এবং সেই সরকার শপথ নেয়। যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিব পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে বন্দী হয়ে যান, তাই সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি হিসেবে অস্থায়ী রাষ্ট্রপতি হয়ে তিনি পরিচালনা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এবং মুক্তিযুদ্ধ পরিচালনার মধ্য দিয়ে আমাদের বিজয় অর্জন হয়। এরপর 10 জানুয়ারি যেহেতু আমাদের বিজয় অর্জিত হয়েছিল, প্রায় 96,000 পাকিস্তানি আটকা পড়ে এই বাংলাদেশের মাটিতে, এবং আন্তর্জাতিক যে ব্যাপক চাপ, সে কারণেই পাকিস্তানি শাসকরা বাধ্য হয়, কারণ ইয়াহিয়ার পতন হয়, ভুট্টো ক্ষমতায় আসে, তারা বাধ্য হয় বঙ্গবন্ধু মুজিবকে মুক্তি দিতে এবং তিনি ফিরে আসে 10 জানুয়ারি বাংলাদেশের মাটিতে। 10 জানুয়ারি ফিরে এসে 11 তারিখে সভা হয়, তাজউদ্দিন সাহেবের বাসায় মিটিং হয় এবং কিভাবে সরকার পরিচালনা হবে ইত্যাদি সবকিছু নিয়ে তখন আলোচনা হয়। সেইভাবে তারপরে রাষ্ট্র পরিচালনা তারা শুরু করে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলার কাজ। মাত্র 3.5 বছরের মধ্যে এই দেশটাকে গড়ে তুলেছিলেন একটা বিধ্বস্ত বাংলাদেশ। পৃথিবীর কোন দেশে এরকম যুদ্ধের পর একটা গেরিলা যুদ্ধ সেখানে হয়েছে, তার উপর 24 বছরের শোষণ এবং যুদ্ধের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে যাত্রা শুরু করে একটি দেশকে যখন বঙ্গবন্ধু শেখ মুজিব গড়ে তোলেন, তখনই কিন্তু একটা আঘাত আসে। 15 আগস্টের ঘটনাকে যারা এক সময় শুধু একটা পারিবারিক ঘটনা হিসেবে অপপ্রচার চালাতে চেষ্টা করেছিল, কিন্তু তাদের আসল উদ্দেশ্যটা ধরা পড়ে যায় 3রা নভেম্বরের হত্যাকাণ্ডে, যেটা কোনো পারিবারিক ভাবে শুধু হত্যাকাণ্ড না, স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা যারা মানতে পারে নাই, স্বাধীন বাংলাদেশকে যারা স্বীকার করতে পারে নাই, স্বাধীন বাংলাদেশটাই যারা চায় নাই,
তাদের দোষরাই এর মাঝে, এবং তারাই ছিল এই হত্যাকাণ্ডের মূল হোতা, এবং তারাই এই হত্যাকাণ্ড শুধু ঘটানো না, শাসনের পুরো আদর্শটাকে পরিবর্তন করা। এবং এই খুনিদেরকে এরপর মোস্তাকও ক্ষমতায় থাকতে পারেনি, কারণ যারা বেইমানি করে মির্জাফর হয়, মির্জাফরই একটা গালি হয়ে গেছে, কারণ সিরাজউদ্দৌলার সাথে মির্জাফর বেইমানি করেছিল, আর সেই মোস্তাক আর একজন যে বেইমানি করে বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা, 3রা নভেম্বরের হত্যা। কারণ ওই কারাগারের প্রবেশের যে অনুমতি রাষ্ট্রপতি তখন মোস্তাক আর জিয়াউর রহমান সেনাপতি, তাদেরই পরিকল্পনা এবং তাদেরই হুকুমে কারাগারের দরজা খুলে এদেরকে খুনিদের প্রবেশ করতে দেওয়া হয় এবং তারাই হত্যাকাণ্ডটা চালায়। কাজে এই দেশটাকে তারা নিয়ে যাচ্ছিল বিভিন্ন পথে। মোস্তাকের পতন হয়, এরপর সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে জিয়াউর রহমান একদিকে সেনাপ্রধান, অপরদিকে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দেয়, যেটা সেনা আইনেও নাই, সেনা রুলসেও নাই। কাজে এখান থেকে চক্রান্তটা কোথায়, এবং সেটা অনেকটা বোঝা যায়, যেটা যে একটা রাজনৈতিক চক্রান্ত, স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত, দেশের মানুষের বিরুদ্ধে চক্রান্ত, সেটাই প্রমাণ হয়। এবং এরপর বাংলাদেশের যে অবস্থাটা আমরা দেখি, একের পর এক কু হতে থাকে, এবং যত মুক্তিযোদ্ধা অফিসার, সৈনিক এবং সাধারণ সৈনিক, সেনা বাহিনীর যেমন অফিসার সৈনিকরা মারা যায়, হত্যা করা হয় তাদেরকে, আবার অপরদিকে এয়ারফোর্স প্রায় 565 জন সেনা এয়ারফোর্স অফিসার সহ অন্যান্য তাদেরকে হত্যা করা হয় 77 সালে। 75 থেকে আমরা যদি দেখি বারবার কু হয়েছে, শুধু তাই না, প্রতি রাতে কারফিউ চলত, একেবারে রাত 11টা থেকে সকাল 6টা পর্যন্ত বাংলাদেশে কারফিউ। একটা দেশের স্বাধীনতা যুদ্ধের পর যে বিজয় অর্জন, যে বিজয়ের মধ্য দিয়ে মানুষ একটা স্বপ্ন দেখতে শুরু করেছিল যে তাদের জীবনটা সুন্দর হবে, যেটা জাতির পিতা চেয়েছিলেন, সারা বাংলাদেশ তিনি চাওয়ানো বেশি হয়েছেন। সারা বাংলাদেশের মানুষের তাদের দারিদ্রতা, তাদের কষ্ট, তাদের দুঃখ তিনি নিজের চোখে দেখেছেন। তিনি নিজের জীবনে কিছুই চাননি, এই বাংলাদেশের মানুষের স্বাধীনতা এনে দেবেন এবং সেই সাথে তাদের আর্থসামাজিক উন্নতি করবেন। এটাই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবের একমাত্র লক্ষ্য, যে বাংলাদেশের মানুষ খেয়ে পরে সুন্দরভাবে বাঁচবে। আর মুক্তিযুদ্ধের বিজয়ের পর সারা বিশ্বব্যাপী আমাদের যে একটা সম্মান ছিল যে আমরা বিজয়ী জাতি, 15ই আগস্ট জাতির পিতাকে হত্যার পর সেই সম্মানটাও আমরা হারাই। একটা খুনির জাতি হিসেবে মানুষের কাছে পরিচিত হতে হয়। এবং যে জাতিকে নিয়ে বঙ্গবন্ধু স্বপ্ন দেখতেন যে তারা নিজের পায়ে দাঁড়াবে, মর্যাদা নিয়ে চলবে, মাথা উঁচু করে বিশ্বে চলবে, সেখানে সকলের কাছে হাত পেতে এদেশকে চলতে হতো, মানুষের করুণা ভিক্ষা করে চলতে হতো, মানুষের দয়া দক্ষিণা নিয়ে চলতে হতো। এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল। সেই সাথে সাথে আমাদের উপর, বিশেষ করে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর অকথ্য অত্যাচার, নির্যাতন। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের কত নেতা কর্মী হত্যা করা হয়েছে, গুম করে দেওয়া হয়েছে, কত পরিবার লাশ খুঁজে পায়নি। জিয়াউর রহমান ক্ষমতা থাকতে এভাবে যেমন সেনা বাহিনীর সদস্য, সৈনিক, অফিসার, এমনকি মুক্তিযোদ্ধা অফিসার, তাদেরকেও যখন হত্যা করেছে, ঠিক তেমনি আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী, যুবলীগ, ছাত্রলীগেরও বহু নেতা কর্মীকে একইভাবে তারা হত্যা করেছে। শুধু হত্যাকাণ্ডই করেনি, একটা জাতিকে, একটা প্রজন্মকে ধ্বংস করে দিয়েছে। যারা মেধাবী ছাত্র, এক হাতে তাদের হাতে পুরস্কার তুলে দিয়েছে, অপর হাতে তাদের হাতে তুলে দিয়েছে অস্ত্র, অর্থ বানিয়েছে সন্ত্রাসী, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, এই সব দিয়ে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। তাদের অবৈধ ক্ষমতাকে বৈধ করার, কুক্ষিত করবার চেষ্টা করেছে। এদেশে নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠে। এই নির্বাচনে কারা শুরু করেছিল? জিয়াউর রহমান প্রথম তার হ্যাঁ না ভোট ন্যায় বাক্সে কেউ খুঁজে পায়নি।
100 ভাগের অনেক উপরে ভোট পড়ে গেল তার পক্ষে। তারপর তার রাষ্ট্রপতি নির্বাচনের প্রহসন, এই নির্বাচনী প্রহসন সিল মারো ব্যবসা মারো আর খালি ঘোষণা দেওয়া, এটা তো জিয়া রহমানের শুরু করা। এরপরে তার রাজনৈতিক দল গঠন, বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে যারা পরিচয় দেয় তারা কাদের হাতে তৈরি করা। আজকে বিএনপি আমাদের মাইক একটা লাগিয়ে সারাদিন বসে আমাদের মধ্যে কথা বলে যাচ্ছে, সমালোচনা করে যাচ্ছে, কিন্তু এখানে প্রশ্ন আসে এই রাজনৈতিক দলটা জন্ম কোথায়? এই রাজনৈতিক দল তো মাটি মানুষের মধ্যে থেকে গড়ে ওঠেনি। যেমন আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিব গড়ে তুলেছিলেন, বা আওয়ামী লীগ যারা গড়ে তুলেছিলেন তারা তো ক্ষমতায় ছিলেন না। তারা ক্ষমতায় না থেকে বাংলাদেশের জনগণকে নিয়ে এই সংগঠনটা গড়ে তুলেছেন, জনগণের অধিকার আদায়ের সংগ্রাম করবার জন্য। মাটির মানুষকে নিয়ে এই সংগঠন গড়ে উঠেছে এবং তারা সারা বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের কথা বলেছে। আর বিএনপির জন্মস্থানটা কোথায়? সেটা তো ক্যান্টনমেন্টে। জিয়াউর রহমান সেনাপ্রধান সেই ঘোষিত রাষ্ট্রপতি ক্ষমতায় বসে একটা নির্বাচনী প্রহসন করে তারপরে দল একটা গঠন করেছে। ক্ষমতায় বসে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যে দলের সৃষ্টি হয় সে দল জাতিকে কি দেবে? জাতির জন্য কি করতে পারে? তারা দেশের জন্য কি করতে পারে? সেই সাথে সাথে এই দেশের দুর্নীতির বীজটা বপন করেছে। কারণ এই দল ভারী করার জন্য কিছু লোকে অবৈধভাবে অর্থ মারাবার সুযোগ দিয়েছে, দুর্নীতি করার সুযোগ দিয়েছে, ব্যাংকে টাকা নিলে শোধ দিতে হবে না, ঋণ খেলাপির সুযোগ দিয়েছে, একটা এলিট শ্রেণী তৈরি করেছে যাদের উপর নির্ভর করে ক্ষমতাকে চিরস্থায়ী বন্দোবস্ত করার চেষ্টা করেছে। এটা হলো বাস্তবতা। ঠিক ঠিক একই প্রক্রিয়ায় আমরা দেখলাম আবার ক্ষমতা বদল ওই ওর মধ্য দিয়ে আসল জেনারেলের সামনে। এবং সে ঠিক জিয়া প্রদর্শন করে একদিন নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিল, ঘোষণা দিয়ে আবার ওই একই প্রক্রিয়ার দল গঠন। তা সে দলও গঠিত হলো ওই ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে। এইসব দল যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তখন দেশের কি উন্নতি হয়েছে? দেশের শুধু না, সাধারণ মানুষের কি উন্নতি হয়েছে? তারা কি দারিদ্র্য বিমোচন করতে পেরেছে? তারা কি খাদ্য উৎপাদন বাড়িয়ে দেশকে খাদ্য সংসম্পন্ন করতে পেরেছে? তারা কি ঘরে ঘরে বিদ্যুৎ দিতে পেরেছে? তারা কি মানুষ, হ্যাঁ তারা গাছ কেটেছে, মানুষকে হত্যা করেছে, জেল জুড়ে অত্যাচার করেছে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিদিনের অস্ত্রের ঝনঝনানি, ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেওয়া, তাদের বিপদে নেওয়া, যুব সমাজকে ধ্বংস করা, অর্থাৎ প্রজন্মের পর প্রজন্ম ধ্বংস করে দিয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করা, ইতিহাস বিকৃতি করা, সেগুলি তারা করেছে। এর বাইরে আর কি দিতে পেরেছে তারা? মানুষকে তারা কিছুই তো দিতে পারে। হ্যাঁ, নিজের অর্থশালী শক্তিশালী হয়েছে। যদি একবার তাকিয়ে দেখেন যে যারা এইভাবে ক্ষমতা এসেছিল তারা নিজেরা কত অর্থশালী সম্পদশালী হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষের তো ভাগ্য তারা পরিবর্তন করতে পারেও নি, চায়ও না। তাদেরকে সবসময় তুচ্ছ তাচ্ছিল্যই করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু যখন বাংলাদেশের মানুষকে ভালোবেসে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে এই দেশ স্বাধীন করেছিলেন, তিনি যদি বেঁচে থাকতেন, যদি 10টা বছর সময় পেতেন, বাংলাদেশ সারা বিশ্বে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে পারত। কিন্তু সেটা করতে দেয়নি। কারণ জিয়া ক্ষমতা এসে যে যুদ্ধ অপরাধীর বিচার জাতির পিতা শুরু করেছিলেন সেই বিচার বন্ধ করে দেয়। বন্ধ করে দিয়ে যারা সাজাপ্রাপ্ত আসামি এবং যারা বন্দী ছিল তাদেরকে মুক্ত করে। 7 খুনের আসামি সাজাপ্রাপ্ত তাকেও মুক্ত করে এনে রাজনীতি করার সুযোগ দেয়। এইভাবে খুনি যারা যেখানে ছিল তাদের সবাইকে মুক্ত করে তাদের দিয়ে বিভিন্ন দল গঠন করা, তবে তাদেরকে রাজনৈতিক নেতা বানাবার প্রচেষ্টা। আর এদিকে সত্যিকার যারা রাজনৈতিক নেতা, ত্যাগী নেতা, তাদের উপরে অত্যাচার স্টিম রোলার চালিয়েছে, তা দেশকে সম্পূর্ণ আদর্শ থেকে বিচ্যুত করার চেষ্টা।
এবং সেই চেষ্টাই আমরা দেখেছি এই দেশে। হ্যাঁ, সেই সময় অনেকেই জিয়া গণতন্ত্র দিয়েছে, একেবারে বহুদলীয় গণতন্ত্র ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলে অনেকেই চলে গেছে তার সাথে, তার প্রশংসা পঞ্চমুখ হয়েছে। কিন্তু একবারও কি তারা ভেবে দেখেছে যে যারা অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় আসে তারা গণতন্ত্র দিতে পারে না, আর সে গণতন্ত্র হয় না, কতগুলি দল করতে দিয়েই সেটা গণতান্ত্রিক বিধি ব্যবস্থা হয় না। তার যদি হতো তাহলে এদেশ অনেক উন্নতি হতে পারতো, কারণ মানুষের কাছে জবাব দিয়ে থাকতে পারত, মানুষের সমর্থন আদায় করতে পারত, কিন্তু সেটা তারা করেনি। কিন্তু আমাদের ঠিক একটা শ্রেণী আছে, তাদের চরিত্রটাও আমরা দেখি। জিয়া, তারপর এরশাদ, এরপর আসলো খালেদা জিয়া। আপনারা একটু বিচার করে দেখেন যে একটা পর একজন আসছে, তাদের মূল লক্ষ্যটাই ছিল দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, হত্যা, খুন, সারা দেশে একটা অরাজকতা সৃষ্টি করে, সংঘাত সৃষ্টি করে ক্ষমতায় টিকে থাকা। আজকে ভোট নিয়ে কথা যাওয়া করে তাদের কাছে প্রশ্ন আমার, জিয়ার নির্বাচন দেখুক আর এরশাদের নির্বাচন দেখুক, আমরা আওয়ামী লীগ সবসময় নির্বাচনের পক্ষে, আমরা নির্বাচন করতে চেয়েছি, নির্বাচন অংশগ্রহণ করেছি, কিন্তু আমরা নির্বাচনের কি ছাড়া দেখেছি? সেখানে তো জনগণ লাগেনি। কথাই ছিল 10টা হুন্ডা 20টা গুন্ডা নির্বাচন ঠান্ডা, এটাই তো বাস্তবতা। ভোটার লিস্টে করবালায় ছিল না, এভাবেই তারা নির্বাচনগুলি করেছে। একবার সর্বশেষের দিকে আসেন, 2001-এর নির্বাচনে কিভাবে আমাদেরকে হারানো হলো, আমরা তো ভোটে হারিনি, সেটাও একটা চক্রান্ত হলো। এরপর তার পরবর্তীতে আমরা কি দেখলাম, 1,23,00,000 ভুয়া ভোট। 2006 সালে যে নির্বাচনের জন্য প্রস্তুত করা হলো, সে ভোটার লিস্টে ওই 1,23,00,000 ভুয়া ভোটার দিয়ে ভোটার লিস্ট বানানো হলো। তো বিএনপির আমলে যখন 2001-এ খালেদা জিয়া দ্বিতীয়বার ক্ষমতা আসলো, বাংলাদেশ দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হলো, বাংলা ভাই জঙ্গিবাদ সৃষ্টি হলো। ঠিক এইভাবে একটা দেশটা আবার ধ্বংসের দিকে নিল। 96 থেকে 2001 আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আমরা ক্ষমতায় এসেছিলাম কিভাবে? কারণ সেখানেও খালেদা জিয়া 91 সালে ক্ষমতায় আসলো জামাতের হাত ধরে, কারণ কোন দল সংখ্যাগরিষ্ঠ পায়নি, তাই জামাতের হাত ধরে খালেদা জিয়া প্রধানমন্ত্রী ক্ষমতা আসলো। আর সেই ক্ষমতায় টিকে থাকার জন্য 96 সালের 15 ফেব্রুয়ারি একটা নির্বাচন করলো, যে নির্বাচনে কোনো দল অংশগ্রহণ করেনি। ভোটারবিহীন একটা নির্বাচন, 2% ভোট পড়ে নাই, কিন্তু সে দেখা যাচ্ছে সে 2/3 মেজরিটি পেয়ে পার্লামেন্টে। এরই প্রতিবাদে আমরা আন্দোলন করেছিলাম। ফেব্রুয়ারি 15-তে ইলেকশন হয়েছে, আমরা আন্দোলন করেছি। মার্চের 30 তারিখে খালেদা জিয়া জনগণের অভ্যুত্থানে বাধ্য হয়েছিল পদত্যাগ করতে। মাত্র 1.5 মাসের মধ্যে তাকে পদত্যাগ করে চলে যেতে হয়েছিল ভোট চুরির অপরাধে। বিএনপি যে নেতারা কথা বলে তাদেরকে একটু এই কথাটা আপনারা দয়া করে স্মরণ করিয়ে দেবেন, তার মানুষ তো ভুলে যায় যে খালেদা জিয়াকে 30শে মার্চ পদত্যাগ করতে বাধ্য হয়েছিল কেন? 15 ফেব্রুয়ারি জনগণের ভোটটা চুরি করে কাউকে ভোট দিতে দেয়নি, সারা দেশে সেনাবাহিনী ডিপ্লয় করে দিয়েছিল, ভোটকে দেখানো যাওয়া লাগে নাই। আচ্ছা, ঘোষণায় দিয়ে ভোট দিয়ে পার্লামেন্টে বসতো, একটাই সেশন বসতে পেরেছিল, তারপরে তাকে পদত্যাগ করতে হলো শুধু ভোট চুরির অপরাধে। আর সেই কারণে পরবর্তী দিনে নির্বাচন হলো 12 জুন, জনগণ তাকে ভোট দেয়নি, ভোট দিয়েছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ সরকার আসার পর একটা দল যে জনগণের কাজ করে সেটা আমরাই প্রমাণ করেছিলাম। বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিল। আমরা বিদ্যুৎ উৎপাদন বাড়ানো, রাস্তাঘাটের উন্নয়ন থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে আমরা ওই অল্প সময়ের মধ্যে
ব্যাপক উন্নয়ন করে রেখে গিয়েছিলাম। শুরু করেছিলাম 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি দিয়ে। আর আমরা 2001 সালে আমাদের সময় যখন শেষ হলো, আমি যখন ক্ষমতা হস্তান্তর করলাম তত্ত্বাবধায়ক সরকার হাতে 26 লক্ষ মেট্রিক টন খাদ্য উদ্বৃত্ত রেখে এসেছিলাম আমরা। 1600 মেগাওয়াট বিদ্যুৎ, সেখানে আমরা 4300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে আমরা নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ রেখে এসেছিলাম। এভাবে অনেক উন্নয়নের কাজ আমরা ওই অত অল্প সময়ের মধ্যে সীমিত আর্থিক সামর্থ্য দিয়েও আমরা করে এসেছিলাম। তাদের দুর্নীতি, জঙ্গিবাদ, সন্ত্রাস ও তাদের অপকর্মের কারণে এদেশে এমার্জেন্সি জারি হয়। 2007 আসে সেই 1/11 সরকার, তত্ত্বাবধায়ক সরকার। যদিও সে তত্ত্বাবধায়ক সরকার যারা খালেদা জিয়ারই পরিচিত এবং তারই হাতে তৈরি, তার নির্বাচিত রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টাও খালেদা জিয়ারই বিদেশ থেকে নিয়ে আসা। ফখরুদ্দিন সাহেব ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করতেন, তাকে নিয়ে এসে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করা হলো, সেখান থেকে তার তত্ত্বাবধায়ক সরকার প্রদান করা হলো। কাজে সেই তত্ত্বাবধায়ক সরকার খালেদা জিয়ারই ছিল এবং সেনাবাহিনীতে 9 জন সেনা জেনারেলকে ডিঙিয়ে যার ময়নকে সেনা প্রদান করা হয়েছিল, সব খালেদা জিয়ারই পছন্দের ছিল। কিন্তু তারপর আমরা কি দেখলাম, তারাও এসে চেষ্টা করলো এক দল গঠন করতে। তো সেই দল গঠনের ইতিহাস নিশ্চয়ই আপনারা ভুলে যাননি। মোবাইল ফোন বাংলাদেশে ছিল না, সেই ব্যবসাটা আমি উন্মুক্ত করে দিয়েছিলাম সকলের কাছে। ডক্টর ইউনুসকে একটা মোবাইল ফোনের ব্যবসা দিয়েছিলাম। সেই মোবাইল ফোন ব্যবহার করে আমাদের ডেইলি স্টারের মানে সম্পাদক বাবু জানাব এবং গ্রামীণ ফোনের ডক্টর ইউনুস তারা গেলেন রাজনৈতিক দল করতে। মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে 70 জনের তালিকা করে দল গঠন করতে গেলেন। জনগণের সাড়াও পেলেন না, দল গঠন করতে পারলেন না। আর একজন আমাদের ছাত্র নেতা একসময় আমাদের সাথেই ছিলেন, তারপর পরে চলে গিয়েছিলেন, এখন অবশ্য মারা গেছে, তার বিরুদ্ধে কিছু বলতে চাই না, কারণ একসময় আমরা ছাত্র রাজনীতি করছি, আমাদেরই নেতা ছিল, পরে চলে গিয়েছিল বাংলা ছাত্রী করতে যেয়ে, তারপর অনেক দল করে আবার 111 চলে আসলো কিংস পার্টি করতে, সেখানেও জনসমর্থন পেল না। তারপর আমরা আমাকে গ্রেপ্তার করলো সর্বপ্রথম, আমার বিরুদ্ধে খালেদা দিয়ে দিয়েছিল 12টা মামলা, আর তত্ত্বাবধায়ক সরকার দিল আরো 5-6টা মামলা। কাজে এইভাবে পুরো রাজনীতি ধ্বংসের দিকে নেওয়ার চেষ্টা ছিল। কিন্তু আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী, আমাদের সমর্থক এবং বিশেষ করে আমাদের বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক থেকে শুরু করে সবাই সাধারণ মানুষ প্রত্যেকে প্রতিবাদ শুরু করলো। ওই এমার্জেন্সির মধ্যে যখন প্রতিবাদ শুরু হলো তখন তারা বাধ্য হলো এবং আন্তর্জাতিক চাপে তাদের ইলেকশন দিতে। 2008 ইলেকশনে আমরা নির্বাচিত হয়ে সরকার গঠন করলাম। জনগণ ব্যাপকভাবে আমাদের ভোট দিল। তখন একটা চেষ্টা ছিল, ধারণা ছিল যে কোনো দল মেজরিটি পাবে না, একটা হান পার্লামেন্ট হবে। কিন্তু জনগণের যে সমর্থনটা আওয়ামী লীগের উপর আছে সেটা তখন যারা ক্ষমতা ছিল সেটা উপলব্ধি করতে পারে নাই, বা তাদের যারা মানে মাস্টার মাইন্ড ছিল তারা ওটা উপলব্ধি করতে পারেনি। জনগণের ব্যাপক সমর্থন নিয়ে আমরা সরকার গঠন করলাম এবং এরপর থেকে একটার পর একটা আমরা ভোটে নির্বাচিত হয়ে কিন্তু জয়ী হয়ে সরকার গঠন করেছি। কারণ হচ্ছে আমরা জনগণের জন্য কাজ করেছি, আমরা জনগণের জন্য কাজ করি বলেই জনগণ আমাদের সমর্থন করে। এবং যারা নির্বাচনে জনগণের কাছে যেতেই পারে না, জনগণের কাছে ভোট চাইতে পারে না, যাতে সংগঠনই সেই তৃণমূল থেকে গড়ে ওঠেনি, মানুষ তাদের পাশে দাঁড়াবে কেন? তারপর আমি দেখি এখন আবার কিছু কিছু টেলিভিশন বাংলাদেশে একটা ছিল, খুলে দিয়ে আমি প্রাইভেট সেক্টরে অনেক টেলিভিশন, অনেক টক শো, ডিজিটাল বাংলাদেশ এটাও আমাদেরই করা, কারণ খালেদা জিয়া আমাদের করেনি, তার মতো সব তথ্য নাকি বিদেশে চলে যাবে। আওয়ামী লীগ সরকার আসার পর থেকেই আমরা কিন্তু এই ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলি। আজকে সকলের হাতে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সবকিছু ব্যবহার করতে পারছি। স্যাটেলাইট আমরা উৎক্ষেপণ করেছি, ব্রডব্যান্ড দিয়েছি সারা বাংলাদেশে, সারা বিশ্বটা সবার হাতের মুঠোয় চলে এসেছে, সকলের হাতে মোবাইল ফোন এবং ইন্টারনেট ব্যবহার করে যাচ্ছে।
সেখানে এখন নানা কথা, একজন এক এক জায়গা থেকে নানা বচন দিচ্ছে, নানা কথা বলছে, নানা প্রশ্ন করছে। তো অনেকে নানা ধরনের প্রশ্ন করে। আবার কারো কারো কথা যে বাংলাদেশ কি এক দলই চলে যাচ্ছে। সত্যিকার জনগণের দল, হ্যাঁ আমাদের কিছু বাম দল আছে, তারা সাধারণ মানুষকে নিয়ে রাজনীতি করে। কমিউনিস্ট পার্টি আছে, সাধারণ মানুষকে নিয়ে রাজনীতি করে। কিন্তু প্রকৃতপক্ষে গণতান্ত্রিক দল হিসেবে তো আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ তৃণমূল থেকে গড়ে উঠেছে জনগণের অধিকার নিয়ে আন্দোলনের মধ্য দিয়ে, যে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যে আওয়ামী লীগের নেতাদের একের পর এক হত্যা করা হয়েছে, জাতির পিতাকে যেমন হত্যা করা হয়েছে, জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়েছে, আর সেই সাথে আমাদের বহু নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। এবং আমাদের উপর তো বারবার আঘাত এসেছে, 21শে আগস্ট থেকে শুরু করে সেই 88, 24শে জানুয়ারি বিভিন্ন সময় বারবার আঘাত এসেছে। কিন্তু এত হত্যাকাণ্ড চালিয়েও যে সংগঠনটা তৃণমূলে যার শিকড় একেবারে গ্রথিত, সেই সংগঠনের ক্ষতি তারা করতে পারে নাই, কারণ আওয়ামী লীগ টিকে আছে তৃণমূলের সকল নেতা কর্মী, অর্থাৎ এর শিকড়ের শক্তি অনেক বেশি। আর সেটা যদি কারো